বাংলাদেশে নিজের একটা বাড়ি এই স্বপ্নটা কে না দেখে বলুন, কিন্তু স্বপ্ন দেখাটা যত সহজ, আগে বাস্তবের মাটিতে দাঁড় করানো কিন্তু ততটাই কঠিন। একটা বিশাল কর্মযজ্ঞের মতো। তো এই জটিল পথটা কিভাবে একটু সহজ করা যায়? চলুন আজ একজন বিশেষজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ারের গাইডবুক থেকে পুরো ব্যাপারটা একদম ধাপে ধাপে ভেঙে বুঝি। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। আচ্ছা, বাড়ি বানানো বললেই আমাদের মাথায় কি আসে? ইট, সিমেন্ট, রড, তাই না? কিন্তু শুনুন, এই গাইডবুকের লেখক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাবিউল করিম একেবারে শুরুতেই আমাদের এই ভাবনাটাকে একটা বড় ধাক্কা দিচ্ছেন। তিনি বলছেন, আসল কাজটা ইট সিমেন্ট দিয়ে শুরু হয় না, শুরু হয় কাগজে কলমে, মানে সঠিক পরিকল্পনা দিয়ে। আর এটাই কিন্তু সেই স্বপ্নের বাড়ির সবচেয়ে মজবুত ভিত্তি। পুরো বাড়ি বানানোর প্রক্রিয়াটা যদি একটা রোডম্যাপের মতো করে ভাবি, তাহলে জিনিসটা দেখতে হবে ঠিক এই রকম। একদম জমি যাচাই করা থেকে শুরু করে একেবারে বাড়ির চাবি হাতে পাওয়া পর্যন্ত মোট 5টা বড় বড় ধাপে এই পুরো জার্নিটা ভাগ করা। তো চলুন এবার প্রত্যেকটা ধাপে একটু ঢু মেরে আসা যাক। তো প্রথম ধাপ, আর বিশ্বাস করুন এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুলটা করে বসেন। মাটিতে প্রথম কোদালটা পড়ারও অনেক আগে একটা অন্য যুদ্ধ লড়তে হয়, সেটা হলো কাগজের যুদ্ধ। মানে আইনি ভিত্তিটাকে একদম পাকাপোক্ত করতে হবে, আর এটাই বলতে গেলে সবচেয়ে জরুরি ধাপ। এই যে লিস্টটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এগুলোকে কিন্তু শুধু কয়েকটা আইনের নাম ভাবলে চলবে না। যেমন ধরুন বিএনবিসি 2020, এটা ঠিক করে দেবে বাড়িটা ভূমিকম্পে কতটা টিকতে পারবে। আবার ফায়ার সেফটি অ্যাক্ট এটা নিশ্চিত করবে পরিবারের সুরক্ষা। মানে বুঝতেই পারছেন, এগুলো এড়িয়ে যাওয়ার মানে হলো জেনে বুঝে নিজের বাড়ির নিরাপত্তাকেই ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। খুব সহজ একটা হিসাব আছে এখানে। আইন না মানলে যে শুধু আইনি ঝামেলা পোহাতে হবে তা কিন্তু না। পকেট থেকে টাকার অঙ্কটা হুহু করে বাড়তে থাকবে। বাড়ি হয়তো কোনোভাবে দাঁড়িয়ে যাবে, কিন্তু সেই বাড়িতে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে। তাই শুরুতেই সোজা পথে হাঁটাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাই না? বেশ, আইনি দিকটা তো না হয় বোঝা গেল, কিন্তু যে জমিটা কেনা হলো সেটা কি আদৌ বাড়ি বানানোর মতো অবস্থায় আছে? এবার আমরা ফোকাস করব ঠিক সেই জমিটার উপরে। তবে দেখব দুটো আলাদা চশমা দিয়ে। এক চোখে থাকবে আইন আর অন্য চোখে থাকবে বিজ্ঞান। এই প্রশ্নটা একটা প্রশ্ন বাড়ি বানানোর আগে নিজেকে বারবার করা উচিত। কারণটা খুব সিম্পল। ডিজাইনটা যতই চোখ ধানানো হোক না কেন, জমিটাই যদি ঠিক না থাকে, তাহলে পুরো স্বপ্নটা কিন্তু বালির ঘরের মতো ভেঙে পড়তে এক মুহূর্ত সময় লাগবে না। তাহলে প্রশ্ন হলো, বুঝবেন কি করে যে জমিটা আসলেই উপযুক্ত? উত্তরটা একদম সোজাসাপটা, মাটি পরীক্ষা। আর এটা কিন্তু কোনো অপশনাল ব্যাপার না, এটা করতেই হবে। এই টেস্টটাই বলে দেবে মাটিটা আপনার বাড়ির পুরো ওজনটা বইতে পারবে কি না। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যেটাকে বলে সেফ বেয়ারিং ক্যাপাসিটি। আর এই রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু বাড়ির ফাউন্ডেশনের নকশাটা তৈরি হবে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এখানে দুটো ব্যাপার আছে যা আমরা প্রায় এক করে ফেলি। একটা হলো ল্যান্ড ভেটিং, মানে হলো জমির কাগজপত্র, দলিল দস্তাবেজ, এক কথায় মালিকানা ঠিক আছে কিনা সেটা চেক করা। আর দ্বিতীয়টা হলো সাইট ফিজিবিলিটি, মানে টেকনিক্যালি ওই জমিতে বাড়ি বানানো আদৌ সম্ভব কিনা সেটা দেখা। এমন কিন্তু হতেই পারে যে জমির দলিল 100% ঠিক, কিন্তু মাটিটাই দুর্বল। তাই দুটো পরীক্ষাতেই 100তে 100 পেতে হবে। ওকে, তো জমি ফাইনাল। এবার স্বপ্নটাকে কাগজে কলমে সত্যি করার পালা। মানে এই ধাপে বাড়িটা প্রথমবার তৈরি হবে, তবে ইট সিমেন্ট দিয়ে নয়, বরং ড্রয়িং আর টাকার হিসাবে। চলুন দেখি ডিজাইন থেকে বাজেট পর্যন্ত এই জার্নিটা ঠিক কেমন হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজুক কিন্তু শুধু বাড়ির বাইরের ডিজাইনটা দেখে অ্যাপ্রুভাল দেয় না। তাদের একটা কমপ্লিট সমন্বিত প্ল্যান লাগে। এর মধ্যে 3টা লেয়ার আছে। 1, আর্কিটেকচারাল ডিজাইন, মানে বাড়িটা দেখতে কেমন হবে। 2, স্ট্রাকচারাল ডিজাইন, মানে এটা কিভাবে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে। আর 3, MEP, মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল আর প্লাম্বিংয়ের সব লাইন। এই 3টার মধ্যে পারফেক্ট বোঝাপড়া থাকতে হবে, না হলে কী হবে জানেন? দেখা যাবে বাথরুমের পাইপ চলে গেছে একটা বিমের ভেতর দিয়ে, আর তার ফল ভয়ঙ্কর লিকেজের সমস্যা। এই চার্টটা একবার দেখুন, বাজেটের পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। অবাক করার মতো ব্যাপার হলো, মোট বাজেটের প্রায় অর্ধেক, মানে 45%ই চলে যাবে বাড়ির কঙ্কালটা বানাতে, মানে আরসিসি আর স্টিলের পেছনে। বাকি অর্ধেক টাকা দিয়ে ফিনিশিং থেকে শুরু করে অন্য সব কাজ সারতে হবে। তার মানে কি দাঁড়ালো? বাড়ির কাঠামো বা স্ট্রাকচারের খরচে ছাড় দেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। সাধারণত প্রতি বর্গফুটে খরচ কেমন পড়তে পারে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে কী ধরনের টাইলস, ফিটিংস বা রং ব্যবহার করা হচ্ছে তার উপর। এই চার্টটা মোটামুটি একটা বাস্তব ধারণা দেবে।
যেমন ইকোনমি ফিনিশে খরচ একরকম, আবার প্রিমিয়ামে আরেক রকম। তো প্রিমিয়াম ফিনিশিংয়ের স্বপ্ন দেখার আগে বাজেটটা স্ট্যান্ডার্ড ফিনিশিংয়ের জন্য রেডি কিনা সেটা এখান থেকে একবার মিলিয়ে নেওয়া ভালো। এবারে আসা যাক সম্ভবত সবচেয়ে জরুরি আর্থিক পরামর্শটাতে, BOQ, মানে বিল অফ কোয়ান্টিটিজ ছাড়া কোনো অবস্থাতেই ঠিকাদারকে কাজ দেওয়া যাবে না। BOQ জিনিসটা কি? এটা হলো বাড়িতে কি কি মালামাল ঠিক কী পরিমাণে লাগবে তার একটা পাই টু পাই হিসাব। এটা ছাড়া কাজ শুরু করা মানে হলো একটা সই করা ব্ল্যাঙ্ক চেক ঠিকাদারের হাতে তুলে দেওয়া। খরচ যে কোথায় গিয়ে থামবে তার কোনো ঠিক ঠিকানা থাকবে না। অনেক তো হলো কাগজপত্র আর পরিকল্পনার কথা, এবার আসল কাজ মানে মাঠে নামার পালা। এই ধাপে আমরা দেখব কিভাবে একটা সঠিক টিম বেছে নেওয়া যায় আর কিভাবে কাজের কোয়ালিটি আর সেফটি দুটোই নিশ্চিত করা যায়। বলা হয় একজন ভালো ঠিকাদার খুঁজে পাওয়া মানেই অর্ধেক কাজ হয়ে যাওয়া। এই যে টেবিলটা দেখছেন, এটাকে একটা সহজ চেকলিস্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। শুধু আগের কাজের অভিজ্ঞতা বা কম টাকায় কাজ করতে রাজি কিনা এটা দেখলেই হবে না, তার ট্রেড লাইসেন্স আছে কিনা, দক্ষ রাজমিস্ত্রি বা রড বাইন্ডার আছে কিনা, আর হ্যাঁ, কাজটা শুরু করার মতো আর্থিক ক্ষমতা তার আছে কিনা, এই সব কিছু কিন্তু ভালো করে যাচাই করে নিতে হবে। চুক্তি করার সময় সবচেয়ে সেফ অপশন কোনটা জানেন? সেটা হলো আইটেম রেট চুক্তি। এর মানেটা খুব সহজ, যতটুকু কাজ শেষ হবে সেটা মেপে দেখা হবে আর ঠিক ততটুকু কাজেরই পেমেন্ট করা হবে, 1 পয়সাও বেশি না। এতে পুরো কাজে একটা স্বচ্ছতা থাকে আর কষ্টার্জিত টাকাটাও সুরক্ষিত থাকে। একটা কথা সব সময় মনে রাখতে হবে, একটা দালানের চেয়ে মানুষের জীবনের দাম অনেক অনেক বেশি। তাই কনস্ট্রাকশনের সময় সেফটি বা নিরাপত্তা নিয়ে কোনো রকম আপোষ করার প্রশ্নই ওঠে না। হেলমেট, সেফটি জুতো, আগুন নেভানোর জন্য বালির বালতি, এগুলো কিন্তু শুধু কিছু নিয়মকানুন না, এগুলো এক একটা জীবন বাঁচানোর উপায়। আর বাড়ির মালিক হিসেবেও কিন্তু এই নিরাপদ পরিবেশটা নিশ্চিত করার একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। তো দেখতে দেখতে আমরা আমাদের এই যাত্রার প্রায় শেষ মাথায় চলে এসেছি। বাড়ি তৈরি একদম ঝকঝকে, কিন্তু কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। চলুন এবার দেখি কিভাবে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবিটা বুঝে নিতে হবে আর ভবিষ্যতের জন্য এর যত্নার্থী প্ল্যানটা কী হবে। বাড়ির চাবি হাতে নেওয়ার সময় এই চেকলিস্টটা অবশ্যই ফলো করতে হবে। BOQ অনুযায়ী সব কাজ শেষ হয়েছে কিনা, সব ইউটিলিটি লাইন ঠিকঠাক আছে কিনা, এই সব কিছু যাচাই করে তারপর ফাইনাল সই। আর একটা খুব জরুরি কথা, পুরো টাকা কিন্তু তখন দিয়ে দেওয়া যাবে না। চুক্তির একটা অংশ, যেটাকে বলা হয় রিটেনশন ফি, সেটা অন্তত 12 মাসের জন্য আটকে রাখতে হবে। কারণ এই 1 বছরের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে ঠিকাদার সেটা নিজের খরচা সারাতে বাধ্য থাকবেন। বাড়ি তো বানানো হলো, কিন্তু এর যদি ঠিকমতো যত্ন না নেওয়া হয় তাহলে তো এটা বেশি দিন টিকবে না, তাই না? ব্যাপারটা অনেকটা গাড়ির মতো, গাড়ি কিনলেই তো হয় না, নিয়মিত সার্ভিসিংও তো করাতে হয়। বাড়িরও ঠিক তেমনি নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার। এই সহজ চার্টটা সেই কাজে সাহায্য করতে পারে, বাড়ির আয়ু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। এই টার্মটা মনে রাখা খুব জরুরি। এটা বাড়ির মালিকের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে, ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড। এর মানে হলো চাবি হাতে পাওয়ার পর পুরো 1 বছর মানে 12 মাস পর্যন্ত যদি নির্মাণে কোনো রকম ত্রুটি চোখে পড়ে, ধরুন দেয়ালে ফাটল দেখা দিল বা ছাদ দিয়ে পানি পড়ছে, তাহলে সেটা মেরামত করার পুরো দায়িত্ব ঠিকাদারের এবং সেটা তার নিজের খরচে। তাই চুক্তিতে এই শর্তটা আছে কিনা সেটা বারবার চেক করে নিতে হবে। এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করলাম তার সারমর্ম যদি মাত্র একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো এইটা: ডিজাইনটা হতে হবে স্মার্ট, নির্মাণ কাজ হতে হবে নিরাপদ, আর তারপর দরকার নিয়মিত যত্ন। এই 3-এর মেলবন্ধন হলেই একটা স্বপ্নের বাড়ি শুধু বাড়ি থাকে না, সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন ভাবি। স্বপ্নের যে বাড়িটা বানাচ্ছি বা বানানোর কথা ভাবছি, সেটা কি কেবলই ইট সিমেন্টের একটা কাঠামো, নাকি সেটা নিয়ম আর নিরাপত্তার একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? আশা করি আজকের এই আলোচনাটা সঠিক পথে সিদ্ধান্ত নিতে একটু হলেও সাহায্য করবে। সবার বাড়ি বানানোর যাত্রাটা নিরাপদ হোক। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে লাইক, শেয়ার করে উৎসাহ দিন।